আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের সূতিকাগার আমাদের এই রংপুর। শুধু জুলাই আন্দোলন নয়, যুগে যুগে অসংখ্য আন্দোলন, অসংখ্য আত্মত্যাগ জড়িয়ে আছে আমাদের এই রংপুরের মানুষের স্মৃতিতে। দেশের ইতিহাসে, আমাদের অর্থনীতিতে, আমাদের রাজনীতিতে প্রত্যেকটা জায়গায় অবদান আছে আমাদের এই উত্তরবঙ্গের, আমাদের বিশেষ করে রংপুরের মানুষের। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই অবহেলিত আমাদের এই উত্তরের জনপদ এবং এই অঞ্চলের মানুষরা। বছরের পর বছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন হয়েছে বাংলাদেশে, কিন্তু এখন পর্যন্ত কোনো মেগা প্রকল্পের দেখা পায়নি এই অঞ্চলের মানুষ। এখানে এখনও বেশ কিছু জেলায়, রংপুর বিভাগের বেশ কিছু জেলায় এখনও মঙ্গা পরিলক্ষিত হয়। এখনও এখানকার মানুষ শিক্ষার আলো থেকে অনেক অঞ্চলেই মানুষ বঞ্চিত। এখনও এই অঞ্চলের মানুষ দারিদ্র্য পীড়িত। এখানে অনেক পথঘাটের এখনও সেরকম দৃশ্যত উন্নয়ন হয়নি। বাহির দেশ হিসেবে পরিচিত এই রংপুরের, কিন্তু এই রংপুর সিটি কর্পোরেশন দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন। দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন হলেও এই সিটি কর্পোরেশনে যে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেগুলি কিন্তু এখনও রংপুরে পর্যাপ্ত নয়। এখনও এখানে বর্জ্য ব্যবস্থাপনার কোনো সুশৃঙ্খল ব্যবস্থা দেখা যায়নি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এখানে পয়ঃনিষ্কাশনের জন্যে অন্যতম পথ হচ্ছে শ্যামাসুন্দরী খাল, যেটা বিভিন্ন ময়লা আবর্জনায় ভরে আছে। এটাকে পরিষ্কার করার কোনো পদক্ষেপ সিটি কর্পোরেশন থেকে এখনও পরিলক্ষিত হয়নি। শত শত বছর ধরে এই অঞ্চলের মানুষ এই সমস্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এবং এখানে যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনের জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত সরকার গ্রহণ করেনি। আমরা জানি রংপুরের ইতিহাস কিন্তু সুদীর্ঘ, ঐতিহাসিক একটি জায়গা আমাদের এই রংপুর। এই অঞ্চলেই জন্ম নিয়েছিল বাংলার নারী জাগরণের অগ্রদূতিকা বেগম রোকেয়া। বাংলার নারী হিসেবে, পুরো উপমহাদেশের নারী হিসেবে প্রথম এবং অন্যতম ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী যে দেবী চৌধুরানী, তার জন্ম এই অঞ্চলে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি, কোম্পানির বিরুদ্ধে সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করেছিল এই অঞ্চলের মানুষ। নীল বিদ্রোহ এই অঞ্চলে নীলফামারীকে ঘিরে, কৃষক প্রজা আন্দোলন, সিপাহী বিদ্রোহ, প্রত্যেকটা জায়গায় এই অঞ্চলের মানুষ কিন্তু সবসময় এগিয়ে ছিল। আমরা জানি মজনু শাহ, ভবানী পাঠকদের সময় কৃষক যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ফকির সন্ন্যাসী আন্দোলন হয়েছিল। সেই ফকির সন্ন্যাসী আন্দোলনের অন্যতম সূতিকাগার ছিল এই রংপুর। এবং এই অঞ্চলের মানুষ কিন্তু বারবার প্রমাণ করেছে যে তারা দমিয়ে থাকতে পারে না। তারা যখন তাদেরকে দমিয়ে রাখা হয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা অবদান রেখেছে। বারবার স্বাধীনতার জন্যে, সংগ্রামের জন্যে এই অঞ্চলের মানুষ এগিয়ে গেছে। এবং আমরা জানি যে 2024 সালে যে জুলাই আন্দোলন হয়েছে, সংগঠিত হয়েছিল, এই আন্দোলনের সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের এই রংপুর। এখান থেকেই আন্দোলন টার্ন নিয়েছিল সরকার বিরোধী আন্দোলনে, এবং একটা সময়ে সফলতার সাথে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তো সেই রংপুর, যে রংপুর এতটা অবদান রাখতে পেরেছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ইতিহাস, আমাদের অর্থনীতি, অর্থনীতির কথা বললাম এই কারণে যে কৃষি প্রধান এই অর্থনীতি বাংলাদেশের কৃষিতে অনেক বড় অবদান রাখছে। এখানে উৎপাদিত ধান, এখানে উৎপাদিত পাট দেশের অর্থনীতিতে যেমন অবদান রাখছে, তেমনি খাদ্য চাহিদা পূরণের জন্য সবচেয়ে বড় অবদান রাখছে এখানকার উৎপাদিত যে শস্য। তারপরেও কিন্তু পিছিয়ে আছি আমরা। কৃষিতে এত বড় অবদান রাখার পরও কৃষির বাজেট আমরা পর্যাপ্ত পাই না। আমরা ছোট্ট একটা পরিসংখ্যান দিই, যেমন গত 10-15 বছরেও কিন্তু বাজেটে সবচেয়ে বেশি পিছিয়ে ছিল আমাদের এই রংপুর। যেমন 18-19 অর্থ বছরে টোটাল বাজেটের প্রায় 5% পেয়েছিল গোপালগঞ্জ সাবেক সরকারের আমলে। সেখানে আমাদের রংপুর বিভাগ পেয়েছিল 1%-ও কম। তো সেক্ষেত্রে এটা কিন্তু পরিলক্ষিত হয় যে রংপুর সবসময় অবহেলিত, এবং এটার জন্য যে উদ্যোগ, এই উদ্যোগটা কখনোই সরকারের ভেতরে আমরা এ পর্যন্ত দেখতে পারিনি। বিভাগীয় শহর এটা, গোপালগঞ্জ একটা জেলা শহর। এবং আপনারা
লক্ষ্য করলে দেখবেন যে টোটাল বাজেট, এমনও অনেক বাজেট আছে যেটা অনেক উপজেলা পর্যায়ে যে অনেক জায়গায় যে বাজেট পায় সেটার চেয়েও কম কিন্তু পায় আমাদের এই রংপুর। প্রবাসী আয়ের ক্ষেত্রেও পিছিয়ে আছে এই রংপুর। অন্যান্য অনেক উপজেলাতেও যে পরিমাণ মানুষ প্রবাসী আছে সেটা হয়তো আমাদের পুরো রংপুর জুড়েই নেই, কারণ এখান থেকে প্রবাসের যাওয়ার সুযোগ কম, সেখানেও পিছিয়ে আছে। এই অঞ্চলের অন্যতম বড় নদী তিস্তা। এই বৃহৎ নদীটি মৃতপ্রায়, যদিও বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে দীর্ঘদিন ধরে এই তিস্তা নিয়ে একটা সমঝোতা করার চেষ্টা করে আসছে। ভারত সরকারের অসহযোগিতার কারণে এটা কখনোই সম্ভব হয়নি। তারপরও আমার মনে হয় যদি সরকারের পক্ষ থেকে ব্যাপক আকারে উদ্যোগ নেওয়া হতো, যেমন আমাদের বিগত সরকারের আমলে যথেষ্ট সুযোগ ছিল, তারা ভারতের সাথে তাদের সুসম্পর্ক ছিল, কিন্তু তারা অন্যান্য সুযোগ সুবিধা ভারতকে দিয়ে গেলেও কিন্তু এই সুযোগটা ভারতের কাছ থেকে তিস্তা প্রকল্প, যে পানি বন্টন চুক্তি বা তিস্তার কোনো একটা ব্যবস্থা, এটা কিন্তু তারা করার কখনোই সেরকমভাবে জোরদার চেষ্টা করেনি। হয়তোবা আংশিক বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে ব্রিফিং আমরা লক্ষ্য করেছি, বর্তমান সরকারের আমলেও আমরা দেখছি, কিন্তু এটার একটা উপযুক্ত সমাধান কিন্তু এখন পর্যন্ত নেই, এবং এই নদীটি ধীরে ধীরে মৃতপ্রায়, এবং হয়তো আমরা খুব দ্রুতই হারাতে বসেছি আমাদের এই নদীটিকে। অন্যান্য নদীগুলির ক্ষেত্রেও তাই, যদিও এই অঞ্চলে নদীর সংখ্যা কম, যে দু একটা নদী রয়েছে সেগুলোকে যদি বাঁচানো না যায় তাহলে এই অঞ্চলের অর্থনীতি অনেকটাই ভেঙে পড়বে। দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনার নাম শুনে আসছে এই অঞ্চলের জনগণ, কিন্তু এটার আসলে বাস্তবায়ন কবে হবে এটার কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতেও পাইনি, এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে কবে নাগাদ আমরা আমাদের এই কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার একটা বাস্তবায়ন দেখতে পারবো। রেল যোগাযোগের ক্ষেত্রেও পিছিয়ে আছে এই অঞ্চল। একটা সময় ব্রিটিশ সরকারের আমলে যে রেল লাইন স্থাপিত হয়েছিল সেগুলোকে কিছু কিছু সংস্কার করা হয়েছে, কিন্তু এখনও রংপুরের লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলি এখনও পর্যন্ত কিন্তু ব্রডগেজ সংযোগ পায় নাই।